হ্যালো বন্ধুরা, ট্রাভেলার সুজন ইউটিউব চ্যানেলে তোমাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেটা হলো আমি কিভাবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে করে হাওড়া থেকে এনজেপি পর্যন্ত পৌঁছালাম এবং সেখান থেকে কিভাবে আমি পেলিং গেলাম এবং পেলিং যাওয়ার পর কোথায় থাকলাম এবং সেখানে থাকার পর কোথায় ঘুরলাম এবং পরবর্তী ট্রিপ কিভাবে রাবাংলা গেলাম, কিভাবে নামচি গেলাম, নামচির সাইড সিন এবং রাবাংলার সাইড সিন সমস্ত কিছুই তোমাদেরকে তুলে ধরবো। স্টেশন এখন আমি স্টেশন থেকে আস্তে আস্তে এগোবো। দেখো এই যে হাওড়া স্টেশনে এখন 5:22 বাজে। চলো এবার তোমাদেরকে বন্দে ভারত স্লিপার কত নম্বরে দেয়। 6 নম্বরে তো হায়ার ইজ মাই অ্যাপে দেখাচ্ছে, 6 নম্বরে দিচ্ছে। দেখা যাক কোথায় যাই। চলো তার বিস্তারিত আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো 6 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে। ট্রেন কিন্তু খুব ধীরে ধীরে এগিয়ে চলেছে প্ল্যাটফর্মের দিকে। এবার ট্রেনের ভেতরে উঠবো। ট্রেন কিন্তু দেখো এই জাস্ট স্টপ হলো, এখনো হয়নি। দেখো স্টপ হয়ে গেছে। আমি এই যে এটা হলো আমার কোচ নাম্বার B6 বা 23 আমার সাইড। এই যে 23 আমার সিট নাম্বার, আমার লোয়ারে রয়েছে। ব্যাগটা রাখি। এই যে বাইরেরটা দেখো হয়েছে দুখানে, খুব সুন্দর হয়েছে। যেহেতু ট্রেনটা আমার সামনের দিকে যাবে তাহলে আমি অপোজিটে রয়েছি, ঠিকঠাক পজিশন রয়েছে। ফ্রন্ট ভিউ রয়েছে আমার জানালার পাশে। সাইড লোয়ার চয়েসও করেছিলাম, সাইড লোয়ার, তাতে ভিডিও করতে অনেকটা সুবিধা হয়। চলো দেখি আমার সামনের প্যাসেঞ্জার কে থাকে, তার সাথে গল্প করতে করতে যাওয়া যাবে। দেখো একদম 6:20 কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন 6:20 বাজে। দেখো এই যে প্ল্যাটফর্মের ঘড়িতেও 20 বাজছে। এখন একদম রাইট টাইমে দেখেও চলে যাবো। এই যে এখান দিয়ে উঠতে হয় রিটায়ারিং, আমি জানি। এখন উপরে আমার রয়েছে তোমার D33, এই যে কাউন্টার রয়েছে, দিতে হবে। দেখো এখন আমার D33 পড়েছে। এই দেখো এখানে কেউ একজন ছিল, তো গোছানো নেই কিন্তু এসি রয়েছে। এবার আমি চলে যাব এখান থেকে SNT বাস স্ট্যান্ড। এখান থেকে চলে যাব SNT বাস স্ট্যান্ড শেয়ারিং কার নিয়ে। শেয়ারিং কারে কত ওই 20-30 টাকা করে ভাড়া নেবে, 10-15 মিনিটের মতো লাগে। আর ডান দিক দিয়ে র্যাম্প রয়েছে, র্যাম্প দিয়ে নিচে নিয়ে যেতে পারো। কোনখান দিয়ে যাও, র্যাম্প দিয়ে যাও না সিঁড়ি দিয়েই যাবো? দেখো বাইরেটাই একটা এই যে সাইনবোর্ড দেওয়া আছে, শিলিগুড়ি পুলিশ ট্যুরিস্ট হেল্পলাইন, রিপোর্ট মিসকন্ডাক্টেড, ওভারচার্জিং অর ফ্রড। এই নাম্বারে ফোন করতে পারবে, ঠিক আছে? এটা শিখিয়ে শিলিগুড়ি পুলিশের কিন্তু ফোন নাম্বার, ঠিক আছে? এনি প্রবলেমে যদি তোমরা পড়ো এই নাম্বারে কল করে জানাতে পারবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু র্যাম্প ধরে নামিনি, আমি সিঁড়ি ধরে নেমে সোজা কিন্তু বেরিয়ে যাচ্ছি। দেখো এরকম শেড দেওয়া আছে, সোজা তোমরাও বেরিয়ে পড়বে। হ্যাঁ দেখো ওখান থেকে সোজা বেরিয়ে এসে লেফট নিয়ে তারপর রাইট টার্ন নিতে হবে। লেফট টার্ন নেওয়ার পর তোমরা এই বোর্ডটা পাবে। দেখো নিউ জলপাইগুড়ি বাইরেও এবং পার্কিংয়ের দিক আর কি, এদিকটাই তুমি গাড়ি পেয়ে যাবে। এই যে এই সোজা চলে গেলে দেখো এখান দিয়ে বেরিয়ে গেলে কিন্তু প্রচুর শেয়ারিং কার। তোমরা SNT বাস স্ট্যান্ড যাওয়ার, দার্জিলিং যাওয়ার, গ্যাংটক যাওয়ার, পেলিং যাওয়ার, সমস্ত জায়গায়, রাবাংলা, নামচি, সব জায়গার গাড়ি কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এই যে দেখো প্রচুর গাড়ি কিন্তু রয়েছে, বিভিন্ন জায়গায় যাবে। এখান থেকে সমস্ত জায়গায় কিন্তু ডাইরেক্ট চলে যেতে পারবে। আমি যদিও SNT বাস স্ট্যান্ড যাবো, সেখান থেকে
বাসের টিকিট করা ছিল মেক মাই ট্রিপে, কিন্তু একটা মেসেজ এসছে ওটা ক্যান্সেল হয়েছে। দেখা যাক এখন ওখানে গেলে বুঝতে পারবো, তাহলে শেয়ারিং কার নিয়ে নেব। দেখো এখান থেকে শেয়ারিং কার পেয়ে যাবো সামনে থেকেই। বৃষ্টি হয়েছে রাতে খুব, যার জন্য দেখো পুরো জল জমে আছে রাস্তায়। দেখো আমি এই অটোটা পেয়ে গেছি শেয়ারিংয়ে, 30 টাকা করে নেবে, এসএনটি বাস স্ট্যান্ড ছেড়ে দেবে। এই যে আমি ব্যাগ রেখে দিয়েছি, পিছনেই জায়গা পেলাম। চলো এবার এসএনটি। দেখো বন্ধুরা, এই যে এসএনটি বাস স্ট্যান্ডে আমাকে অটো নামিয়ে দিয়েছে 30 টাকার বিনিময়ে। এবার দেখো বাস স্ট্যান্ডের ভিতরটায় ঢুকবো। 10:30 একটা পেলিং যাওয়ার বাস আছে, ওই বাসে আমি মেক মাই ট্রিপ থেকে টিকিট করেছিলাম, বাট টিকিটটা ক্যান্সেল হয়েছে, যে কোনো কারণে হোক এখান থেকে নাকি ক্যান্সেল করে দিয়েছে। তো দেখি কিভাবে কাটতে হয় টিকিট। এখান থেকে কিন্তু এই যে গ্যাংটকের প্রচুর কিন্তু বাস রয়েছে। এই যে দেখো এটা রয়েছে এসএনটি তোমার বুকিং অফিস আর কি, শিলিগুড়ি। দেখো এবার ভিতরে গিয়ে জিজ্ঞেস করে দেখি আমি যে টিকিটটা কেটেছি সেটা ঠিকঠাক আছে কি না। এই যে দেখো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট শিলিগুড়ি ডিপোর্ট, এইটা হলো এসএনটি বাস স্ট্যান্ডের অফিস কিন্তু। হ্যাঁ দেখো এখান থেকে এসএনটি শিলিগুড়ি থেকে এসএনটি গ্যাংটক পর্যন্ত দেখো প্রচুর বাস রয়েছে। দেখো পর পর একদম শিডিউল ডিপার্টেড। দেখো তো এখানে দাদা বুকিং কাউন্টারের দাদাকে, এটা যেরকম ফিমেল লাইন, এটা মেল লাইন। এখান থেকে গ্যাংটকের প্রচুর গাড়ি রয়েছে। তো এখানে দাদাকে জিজ্ঞেস করলাম যে বড় গাড়ি যাওয়ার যে রাস্তা সেটা কিন্তু এখন অফ আছে, আমাকে ছোট গাড়ি শেয়ারিং করেই যেতে হবে। চলো দেখা যাক ছোট গাড়ি কত করে নেয়। দেখো এখান থেকে কিন্তু এই যে শিলিগুড়ি থেকে আমি এখন যাব জোরথাং পর্যন্ত, ভাড়া নিল কিন্তু 400 টাকা, যেখানে কিন্তু বাসে গেলে আমার 325 টাকায় হয়ে যেত। সেটা কিন্তু এখন তোমার জোরথাং পর্যন্ত নেবে আমার 400 টাকা। সেখান থেকে আবার জোরথাং থেকে পেলিংয়ের গাড়ি আলাদা করে ধরতে হবে, যেহেতু শেয়ারিং কারে। আর যদি এখান থেকে ডাইরেক্ট শেয়ারিং গাড়ি রয়েছে 12টা 5-এ ছাড়বে, তাহলে ততক্ষণ আমি অনেকটা রাস্তায় পৌঁছে যাব। তো দেখা যাক, চলো যেতে যেতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব পাহাড়ি রাস্তা। দেখো এই গাড়িটাতে এখন 11 জন হয়েছে, টোটাল 14 জন হলে এই গাড়িটা ছাড়বে জোরথাংয়ের উদ্দেশ্যে। ঠিক আছে, এখনও 3 জন লাগবে, আমাকে নিয়ে 11 জন হয়েছে। তো দাদাকে জিজ্ঞেস করলাম 11 জন হয়ে গেছে, ছাড়া যাবে না? বলছে দাদা ওদিক থেকে তো আমাদেরকে একদম ব্ল্যাঙ্ক আসতে হয়, ওদিক থেকে তো কোনো প্যাসেঞ্জার হয় না, খালি গাড়ি নিয়ে আসতে হয়। তো যা মানে আপ ডাউনের ভাড়া কিন্তু হিসাব মতো দাদা নিয়ে নিচ্ছে। তো চলো এরপরে পরবর্তী জার্নি তোমাদের সাথে শেয়ার করব ছাড়ার পর। দেখো বন্ধুরা, এখন আমাদের গাড়ি জোরথাংয়ের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। এই যে এসএনটি বাস স্ট্যান্ড থেকে টোটাল 14 জন হয়েছে, তারপরে ছেড়েছে। চলো এবার রাস্তাতে যা দেখবো সেটা দেখানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা, এখন আমরা শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে জোরথাং বাস স্ট্যান্ড এসেছি। এই জোরথাং অবধি আসতে আমাদের লেগেছে 400 টাকা। এবার জোরথাং থেকে আমি গেজিংয়ের টিকিট কেটেছি, সেটা হলো 200 টাকা। সেখান গেজিং থেকে পেলিং 70 টাকা। হ্যাঁ, আমাদের গাড়ি একদম ভিতরে, এখানে ভিতরটাই নামিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা টিকিট কাউন্টারে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এটা গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে। এই যে জোরথাং বাস স্ট্যান্ড গ্রাউন্ড ফ্লোর। এই যে তোমরা এই বাস স্ট্যান্ডের ভিতর দিয়ে একদম সোজা এসে চেষ্টা করছি যতটা ভালো করে দেখানোর। দেখো এই জায়গাটা থেকে টিকিট কাটতে হবে তোমাদের। এটা হলো জোরথাং টিকিট কাউন্টার। দেখো এই যে এখান থেকে গেজিং, পেলিং, রংপো, সিংথাং, রেনক এইসব জায়গায় টিকিট পাওয়া যাবে। ঠিক আছে, এই যে সবাই। তো আমি এখান থেকে 200 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। আমার গাড়ির নাম্বার হচ্ছে 0022। তো আমাকে বললো যে 0022-তে বসে যেতে, সেখানে সিট নাম্বার হলো আমার 5।
কিন্তু গাড়ির মধ্যে কোনো সিট নাম্বার নেই, এখন কি করবে ভগবান জানে। এই যে গেজিং জোরথাং গাড়ি, এটা এই হলো 0022। এটা হলো আমার, এই যে দেখো টিকিটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে 0022, সিট নাম্বার 5, ফেয়ার ₹200। এই 5 নম্বর সিট কোনটা সেটাই দেখাই যাবে। চলো এরপর বাদ বাকিটা আবার গাড়ি যখন ছাড়বে তখন তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এটা হলো জোরথাং সাউথ সিকিম, সরি, এটা জোরথাং সিটি। খুব সুন্দর, খুব সাজানো গুছানো। দেখো দোকানগুলোর অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর। এখন জোরথাং থেকে আমাদের শেয়ার কার ছেড়েছে গেজিংয়ের উদ্দেশ্যে। গেজিংয়ে যাবো, 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগবে। সেখান থেকে আবার চেঞ্জ করে শেয়ার কার ধরবো পেলিংয়ের জন্য। চলো যাওয়ার পথে যতটা কিছু দেখানো যায়। শেয়ার কারে তো বসেছি, তাই একটু ভিডিও করতে প্রবলেমই হচ্ছিল। এসএনটি থেকে, শিলিগুড়ি থেকে যেটাতে আসলাম সেটা তো করতেই পারলাম না। জোরথাংয়ের এই ব্রিজ খুব সুন্দর, দেখো। এই ব্রিজটার কি নাম আছে? দেখো বন্ধুরা, এখন এই গেজিং স্ট্যান্ডে চলে এসেছি। এখানে দেখো গেজিং সিটিটা, খুব একদম মেঘলা আকাশ, বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই সাইডে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, এটা হলো গেজিং স্ট্যান্ড আর কি। এখান থেকে এবার পেলিংয়ের গাড়ি ধরে চলে যাবো পেলিং। অবশেষে আমি গেজিং থেকে 70 টাকার বিনিময়ে পেলিং এসে পৌঁছাই এবং আমার গন্তব্যস্থল বা ডেস্টিনেশন এই সুমিতেল হোটেল পেলিং এ ছিল, বাই সুমি যশস্ত্রী। তো এই হোটেলের আমি ছিলাম প্রিমিয়াম রুমে উইথ কাঞ্চনজঙ্ঘা ভিউ। তো প্রিমিয়াম রুমটার আমার কাছে রেট রেখেছিল 1800 টাকা। আর তোমরা যদি উইদাউট কাঞ্চনজঙ্ঘা ভিউ নিতে চাও তাহলে সেম রুম পেয়ে যাবে মাত্র 1500 টাকায়, দুজন থাকতে পারবে। এবং টোটালটাই দেখো, এটা কার্ড স্ক্যানার ছিল। দেখো 1002 ছিল আমার রুম নাম্বার, ভিতরের ডেকোরেশন দেখো এবং কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখো। তো এই হোটেলে দেখো কাঞ্চনজঙ্ঘা ভিউ। আমি যখন রাতের বেলায় পৌঁছাই খুব মেঘলা আকাশ ছিল, ভীষণ বৃষ্টি ছিল, কিন্তু পরের দিন সকালেই কিন্তু আকাশ একদমই পরিষ্কার ছিল। এই হোটেলে যারা থাকতে চাও তাদের আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম, বাই ফোন তোমরা হোটেল বুক করতে পারো এবং ভীষণ ভীষণ ভালো পরিষেবা পাবে। 1500 টাকায় কাঞ্চনজঙ্ঘার ভিউ ছাড়া রুম 1500 টাকায় রয়েছে। এবার দেখো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠার পর মাইন্ডটা টোটালি ফ্রেশ হয়ে গেল এই ভিউটা দেখে। সম্পূর্ণ পরিষ্কার আকাশ, মেঘের সুন্দর পাহাড়ের, মেঘের সুন্দর লুকোচুরি খেলা দেখতে দেখতে মাইন্ড ফ্রেশ হয়ে গেছে একদম। সকালবেলা টিটা খেয়ে ঘুরতে বেরিয়ে পড়ি।
পেলিং সাইটসিনের প্রথম দিনের প্রথম স্পটটি আমাদের ছিল প্যামায়াংসে মনাস্ট্রি, যেটি একটি প্রাচীন ও বিখ্যাত বৌদ্ধ মঠ। 1705 সালে এটি তৈরি হয়। এই নামটির অর্থ হলো নিখুঁত পদ্ম। এটি সিকিমের সবচেয়ে পুরনো মঠগুলোর মধ্যে একটি। এটি 3 তলা বিশিষ্ট একটি মঠ। এর ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ না করাই ভিতরের ছবিটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো বাইরেটাই দেখো, এর নির্মাণ কাজ চলছিল। এই মঠে গুরু পদ্মসম্ভব ও তার বিভিন্ন রূপের মূর্তি কিন্তু ভিতরে তোমরা দেখতে পাবে। তারপরে যে স্থানটি আমরা দেখতে আসলাম তার নাম শিড কিয়ং তুলুকু বার্ড পার্ক। এটি একটি সুন্দর পাখির অভয়ারণ্য। 2015 সালে রাব ডেন্সে ও প্যামায়াংসের মধ্যবর্তী জলাভূমিকে এই পার্কে রূপান্তর করা হয়। এখানে দেশি ও পরিযায়ী প্রজাতির শত শত পাখি দেখা যায়। যেহেতু আমরা ওপেনিং টাইমের মানে সকাল 10টার সময় খোলা হয় তার আগেই পৌঁছে গেছিলাম, তাই আমরা ভিতরে ঢোকার সুযোগটা পাইনি। তো তোমরা যদি ভিতরের বিভিন্ন ধরনের পাখির প্রজাতি এবং অন্যান্য যে সুন্দর দর্শনীয় জায়গাগুলো রয়েছে সেটা দেখতে চাও, তাহলে 10টার পরে কিন্তু তোমাদেরকে যেতে হবে। এর ভিতরে রয়েছে 1 কিলোমিটার ট্রেকিং করে যাওয়ার পর তোমার রাব ডান্সে রুইন্স, রাব ডান্সে রুইন্স বা রাব ডান্সে ধ্বংসাবশেষ, যেটা হলো 1670 সালে। দেখো, এটা আমি প্যামায়াংসি মনাস্ট্রি থেকে তুলেছিলাম। এটি কিন্তু 1670 থেকে 1814 সাল পর্যন্ত সিকিম রাজ্যের দ্বিতীয় রাজধানী ছিল। পশ্চিম সিকিমের পেলিং শহরের কাছে অবস্থিত এই স্থানটি সিকিমের প্রথম রাজা ফোনসোক নামগ্যালের পুত্র তেনসুং নামগ্যাল রাজধানী হিসেবে গড়ে তুলেছিলেন। গোর্খা সেনাবাহিনীর আক্রমণের ফলে এটি ধ্বংস হয়। এই যে এটা হলো পেমায়াংসি মনাস্ট্রি থেকে আমি তুলেছিলাম। এরপর থার্ড আমাদের দর্শনীয় স্থান ছিল পেলিং এর স্কাইওয়াক। সিকিমের পেলিং এ অবস্থিত এটি হলো ভারতের প্রথম কাচের তৈরি স্কাইওয়াক বা স্বচ্ছ সেতু। এটি 2018 সালে চালু হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7200 ফুট উঁচুতে এই সেতুটি অবস্থিত। এর পাশেই কিন্তু তোমরা অবশ্যই দেখতে পেয়েছো 137 ফুট দীর্ঘ চেন রেজিগ মূর্তি রয়েছে। চেন রেজিগ মূর্তি রয়েছে, যা বিশ্বের সবচেয়ে লম্বা চেন রেজিগ মূর্তি। এই এই যে দেখো সেই মূর্তিটি। এই স্কাইওয়াকের মূলত বৈশিষ্ট্য হল উচ্চ শক্তির কাঁচ ও ইস্পাত দিয়ে এটি তৈরি। কাছের উপর দাঁড়িয়ে উপত্যকা ও পাহাড়ের দৃশ্য দেখা যায়। স্কাইওয়াকের কাজ সুরক্ষিত রাখার জন্য জুতো পরে এখানে ওঠা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও কাঞ্চনজঙ্ঘা ও হিমালয়ের প্যানোরামিক ভিউ কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যায়। এই স্কাইওয়াকে প্রাপ্তবয়স্কদের প্রবেশের জন্য টিকিট মূল্য হলো 50 টাকা এবং শিশুদের জন্য হলো 25 টাকা। দেখুন, এরপরে আমি উঠে দেখাবো চেনরেজিক মূর্তি, যেটা কিনা প্রায় 137 ফুট দীর্ঘ। দেখো, এই স্কাইওয়াক থেকে বেরিয়ে আমি এবার আস্তে আস্তে উঠতে চলেছি সেই বিখ্যাত দীর্ঘ চেনরেজিক মূর্তির অভ্যন্তরের ভিউ দেখার জন্য। এই পাশের চাকতিগুলো ঘোরাতে ঘোরাতে মনের আনন্দে স্কাইওয়াকের চারিপাশের দৃশ্য দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি সেই চেনরেজিক মূর্তির দিকে। এখানে কম করে হলো উঠতে গেলে প্রায় সিঁড়ির সংখ্যা রয়েছে 500 থেকে 700। দেখুন সেই চেনরেজিক মূর্তির অভ্যন্তরের সৌন্দর্য। এবারে দেখুন পেলিং এর রোপওয়ের সেই চরম আনন্দের মুহূর্ত।
अच्छा मिलेगा ना? अच्छा, थैंक यू। দেখো বন্ধুরা, পেলিং এর রোপওয়েতে চাইছি মাত্র 300 টিকিট কাউন্টার নিচে বলে আমি এখান থেকে স্কাই ওয়াক দেখে তারপরে এখানে চাপলাম। তো দেখো এর সম্পূর্ণ ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই দেখো হাই স্পিডে ছুটছে, দারুণ লাগছে। এই যে দেখো যারা নিচে গেছে এই যে আবার ঘুরে আসছে, এই যে দেখো, এই যে এটা খালি রয়েছে। কিন্তু খুব ফগি এরিয়া। তোমাদেরকে যে ভিউ দেখাবো, দেখো এদিকটা কিছু গাছপালা দেখা যাচ্ছে, একদম মানে কি বলবো, রোপওয়েতে চাপলাম ঠিক আছে, কিন্তু তোমাদেরকে ভিউটা দেখাতে পারলাম না, হঠাৎ করে মেঘলা হয়ে গেছে আকাশ। এতক্ষণ পর্যন্ত স্কাই ওয়াকে ছিলাম যখন, তখন ঠিকই ছিল সব। স্কাই ওয়াকে চাপা অব্দি ওয়েদার ঠিক ছিল। এই যে দেখো নিচেটা দেখানোর চেষ্টা করছি, এই যে দেখো, এই দেখানোর চেষ্টা করছি। মানে আকাশ পরিষ্কার থাকলে তোমাদেরকে ভিউটা ভালো দেখানো যেত। তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না, আকাশ মেঘলা বলে। এই যে দেখো রূপে আমাকে ক্রস করছে, ওখান থেকে ঘুরিয়ে দেখো এই যে নিচেটাই, নিচে গাছপালা দেখো। এই পরিষ্কার হলে, এরকম পরিষ্কার হলে তোমাদেরকে দেখানো যেত। দেখো এই যে পেলিং সিটি, এই যে পেলিং সিটি। এবার একটুখানি আসছে, এদিকটা ওয়েদারটা একটু ঠিক আছে। আমাদের পঞ্চম দর্শনীয় স্থানটি হলো দারাব ভিলেজ। দারাব ভারতের সিকিম রাজ্যের পশ্চিম সিকিম জেলার পেলিং থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর ও শান্ত অফবিট গ্রাম। পাহাড়ি কোলাহল থেকে দূরে স্থানীয় লিম্বু সম্প্রদায়ের মানুষের বসবাস এখানে বেশি। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামীণ পর্যটনের জন্য এটি বিখ্যাত। পেলিং থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এটি অবস্থিত। ইয়কসং যাওয়ার মূল রাস্তার পাশে এটি অবস্থিত। এখান থেকে রিম্বি জলপ্রপাত একদমই কাছে। এবারে এই দারাব ভিলেজের সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের নেক্সট দর্শনীয় স্থান হলো রিম্বি ওয়াটারফলস। এটি হলো আমাদের ষষ্ঠ দর্শনীয় স্থান, রিম্বি ওয়াটারফলস। এর আরেকটি নাম হলো ইয়োরং ওয়াটারফলস। এটি পশ্চিম সিকিমের পেলিং থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত রিম্বি নদীর উপর রিম্বি জলপ্রপাত। এটি দারাব গ্রামের কাছে অবস্থিত। শান্ত মনোরম এই জলপ্রপাতটি খেমচে পালরি হ্রদ ও ইউকসাম যাওয়ার পথে অন্যতম প্রধান আকর্ষণীয় স্থান এবং ফটোগ্রাফির জন্য দারুণ বিখ্যাত একটি জায়গা। সড়ক পথের ঠিক পাশে এর অবস্থান। এর কাছাকাছি রয়েছে রিম্বি অরেঞ্জ গার্ডেন এবং রিম্বি রিভার। চলুন এবারে দেখা যাক সেই রিম্বি অরেঞ্জ গার্ডেন এবং রিম্বি রিভার, যেটা আমাদের সপ্তম দর্শনীয় স্থান। হ্যাঁ বন্ধুরা, এটি হলো রিম্বি অরেঞ্জ গার্ডেন অ্যান্ড রিম্বি রিভার। এটি খোলার সময় হলো প্রতিদিন সকাল 9টা এবং বন্ধ হয় বিকেল 4টের সময়। এখানে কিন্তু থাকার জন্য হোমস্টেও রয়েছে। এছাড়াও এই অরেঞ্জ গার্ডেনে কিন্তু সব সময় কমলা লেবু থাকে।
আর যেটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শীতের সময় গেলে কিন্তু পুরো কমলা ধরে থাকে, খুব সুন্দর লাগে তখন দেখতে। যদিও এখন সে পাকা কমলা তো পাবে না, কিন্তু এখন ছোট ছোট কমলা কিন্তু দেখতে পাওয়া যাবে বলে এই আশা দেখো রাখছি। বন্ধুরা, এই যে দেখো, এই যে দেখো, হালকা হালকা ছোট ছোট কমলা লেবু রয়েছে, প্রচুর পরিমাণে গাছ রয়েছে। এখানে কিন্তু পেলিং ভ্রমণ যখন মানুষ করতে আসেন বা টুরিস্টরা আসেন, পর্যটকরা আসেন, তখন কিন্তু পর্যটকরা স্পেশালি তাজা কমলা লেবু গাছ এবং শান্ত প্রাকৃতিক পরিবেশ দেখার জন্যই কিন্তু এখানে আসেন। এবং এর পাশে রয়েছে কিন্তু রিম্বি নদী। এই যে দেখুন, কমলা লেবু কিন্তু রয়েছে গাছে। এই যে দেখুন, এগুলো কিন্তু যখন হলুদ হয়ে যাবে না, প্রচুর পরিমাণে ধরবে যখন শীত পড়বে। হ্যাঁ, তো এর পাশে যে রিম্বি নদী রয়েছে সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আরেকটা কথা বলে রাখি, এই অরেঞ্জ গার্ডেনে কিন্তু প্রচুর ঔষধি গাছও কিন্তু থাকে, এলাচ গাছ, আরো বিভিন্ন ধরনের ঔষধি গাছ থাকে। এই যে রিম্বি নদী রয়েছে, দেখুন কি সুন্দর শব্দ এর, এর যে আওয়াজ, সত্যি একদম একদম মানে মনটাকে মানে কেড়ে নিচ্ছে, মনে করছে যেন ওখানে ছুটে যায়। দারুণ লাগছে, দারুণ অপরূপ তার কলতান, তার ডাক, এবং পাহাড়ি শান্ত পরিবেশে রিম্বি নদীর এই অপরূপ সৌন্দর্য সত্যি মনে রাখার মতো। তবে এখানে যে হোমস্টে রয়েছে সেখানে থাকতে পারলে তো খুবই ভালো লাগবে। কেমন ভালো লাগবে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এরপরে রিম্বি অরেঞ্জ গার্ডেন এবং রিম্বি রিভার দেখার পর আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থল খেচেও পালরি লেকের দিকে এগিয়ে চলেছি, পাহাড়ি রাস্তার দুধারে পাহাড়ি ফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে, এবং সঙ্গে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখার যেই অপরূপ দৃশ্য সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। এবং রাস্তার পাশের নাম না জানা এই বর্ষায় যে ওয়াটারফলসের সৃষ্টি, সেটাও কম সৌন্দর্যের বিষয় নয়। অবশেষে আমরা এসে পৌঁছালাম খেচুপেরি লেকের সামনে। এটি হলো বৌদ্ধ ও হিন্দুদের কাছে একটি পবিত্র ইচ্ছা পূরণকারী হ্রদ। পেলিং শহর থেকে এর দূরত্ব হলো প্রায় 34 কিলোমিটার। 5,600 ফুট উচ্চতা অবস্থিত এই লেকটি স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী সকলের ইচ্ছে পূরণ করে এবং এর জলে কখনো শুকনো পাতা পড়ে থাকে না। এটি স্থানীয়দের কাছে শো ডিজ শো নামে পরিচিত, যার অর্থ ওহো ভদ্রমহিলা ওখানে বসুন। মানুষের বিশ্বাস, এখানে বসে প্রার্থনা করলে মনোবাঞ্ছা পূরণ হয়। পাতাবিহীন এই হ্রদটি ঘন জঙ্গলে ঘেরা হলেও এর জলে কোনো পাতা ভাসতে দেখা যায় না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গাছের কোনো পাতা জলে পড়লে পাখিরা তো তা সঙ্গে সঙ্গে তুলে পরিষ্কার করে দেয়। বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মাবলম্বীরাই একে অত্যন্ত পবিত্র বলে মনে করে। এটি এটি পদ্মসম্ভবের স্বর্গীয় আবাস বলেও পরিচিত। এবং খেচিও পালরি থেকে যখন বেরিয়ে আসবেন তখন ডান পাশে জলের মধ্যে এই মাছের অপূর্ব দৃশ্য দেখে সত্যি মনটা আনন্দে ভরে উঠবে। যেখানে মাছের খাবার কিন্তু তোমরা ঢোকার আগেই বাইরে কিনতে পারবে। এই খেচুপালরির অপরূপ দৃশ্য স্মৃতি মাথায় নিয়ে আমরা এসে পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্যস্থান কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস হলো পশ্চিম সিকিমের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পেলিং থেকে প্রায় 24 থেকে 28 কিলোমিটার দূরে ইয়কসাম যাওয়ার পথে এটি অবস্থিত। প্রায় 100 ফুট উপর থেকে এর জল নিচে পড়ে, সারা বছরই এর জলপ্রবাহ সচল থাকে। কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত হিমবাহ থেকে এই জলপ্রপাতের উৎপত্তি বলে মনে করা হয়। জলটি প্রায় 100 ফুট উচ্চতা থেকে নিচে একটি জলাশয়ে আশ্রয় পড়ে। এখানে রোপ স্লাইডিং বা জিপ লাইন এই ধরনের অ্যাডভান্স করার ব্যবস্থা রয়েছে। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় ছোট
খাবারের দোকান ও চা ম্যাগির স্টল এখানে পাওয়া যাবে। যদিও আমি একদম পূর্ণ বর্ষাতে যাওয়ার জন্য এখানে কোনো দোকান দেখতে পাই না, খোলা দেখতে পাই। এরপর কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য স্মৃতি মাথায় নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের সেই পরবর্তী গন্তব্যস্থল হেমব্রং ওয়াটারফলসের দিকে। সেই হেমব্রং ওয়াটারফলস দেখতে যাওয়ার পথে এই যে পাহাড়ি রাস্তার যে অপূর্ব সৌন্দর্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো কি দারুণ, পাহাড়ের ঝর্ণার জলের দ্বারা রিম্বি নদী পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে এবং তার যেই জলধারা বিভিন্ন দিক থেকে এসে কিন্তু এই যে দেখো পাহাড়ের উপর থেকে সেই ওয়াটারফলসের বিভিন্ন ওয়াটারফলসের ধারা কিন্তু এক হয়ে সেই রিম্বি নদীতে গিয়ে পড়ছে। একটা মজার বিষয় সেটা হলো আমি এই সেপ্টেম্বর মাসে গেছিলাম, মানে সরি এই আগস্ট মাসে গেছিলাম আহ, এই পেলিং ভ্রমণে। তাতে পাহাড়ের গায়ে কিন্তু ওয়াটারফলস অ্যান্ড ওয়াটারফলস, মানে তার কোনো শেষ নেই। অবশেষে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম আমাদের সেই গন্তব্যস্থল হেমব্রং ওয়াটারফলস। এটি একটি বিখ্যাত এবং পপুলার ওয়াটারফলস। এই ওয়াটারফলসটি পশ্চিম সিকিমের ইয়কসম শহরের কাছে অবস্থিত একটি সুন্দর ও দীর্ঘ জলপ্রপাত। ইয়কসম থেকে এর দূরত্ব মাত্র 7 কিলোমিটার। সবুজ পাহাড় ও প্রকৃতির মাঝে ঘেরা এই স্থানটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এটি ঘুরে দেখতে একটু সময় লাগবে। প্রকৃতি ও ছায়াঘেরা পরিবেশ উপভোগ করার জন্য এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটি ছাড়িয়ে আরো একটি ওয়াটারফলস দেখো রাস্তার পাশে, নাম না জানা এই ওয়াটারফলস দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সেই রাবাংলার হোটেলের দিকে। সত্যি রাস্তার পাশে আরো এই ছোট ছোট ওয়াটারফলসের যে অপরূপ সৌন্দর্য আমরা বা আমি দেখতে পেয়েছি সেটা কোনোদিনই ভোলার নয়। দেখুন দেখতে দেখতে আরো একটি ওয়াটারফলস। সত্যি এত ওয়াটারফলস দেখবো কখনো আমি কল্পনা করতে পারি। সময়টাও খুব ভালো ছিল, ওয়েদারও খুব সুন্দর পেয়েছি। একদিনে পেলিং এর যেই এত সুন্দর অপরূপ দৃশ্য আমি দেখতে পাবো সেটা কল্পনারও অতীত ছিল। এই দেখুন বলতে বলতে আর একটি ওয়াটারফলস, নাম না জানে এই ওয়াটারফলস। এগুলো কোনো পপুলার ওয়াটারফলস নয়, কিন্তু এগুলো যখন বর্ষাতে অটোমেটিক্যালি পাহাড়ের গায়ে থেকে তৈরি হয়ে যায় এই ওয়াটারফলস। দেখো কত সুন্দর এই ওয়াটারফলস দেখতে। অবশেষে পাহাড়ের পাশে রাস্তার ধারের এই অপরূপ সুন্দর সুন্দর ওয়াটারফলস দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে রাবাংলার দিকে। রাবাংলার দিকে যেতে যেতে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে পরন্ত বিকালে আমরা এসে পৌঁছালাম আমাদের সেই হোটেল ছাঙ্গু ছি রিট্রিটে। সত্যি হোটেলের বেলকনি থেকে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পেরে নিজেকে ভীষণ আনন্দিত মনে হচ্ছিল এবং সঙ্গে কাঞ্চনজঙ্ঘার সাথে মেঘের লুকোচুরি খেলার এই অপরূপ সৌন্দর্য এবং কাঞ্চনজঙ্ঘার পিকে বরফে মোড়া এই দৃশ্য দেখতে পেরে মনটা আরো আনন্দে ভরে গেল। কারণ কি আমি গেছি একদম পর্যাপ্ত বর্ষাতে এবং তারপরে সন্ধ্যা নামার আসার পর রাতের ডিনার কমপ্লিট করে রাতের পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে প্রকৃতিকে গুড নাইট জানিয়ে ঘুমিয়ে পড়লাম। দেখো বন্ধুরা, এটা হলো হোটেল ছাঙ্গু ছি রিট্রিট। এটা হলো রা বাংলাতে এসে আমি তোমার মেক মাই ট্রিপ থেকে কেটেছিলাম। তো একদম আমাকে পেলিং থেকে ড্রাইভার একদম হোটেলের সামনে নামিয়ে দিয়ে গেছে
দেখো হোটেলের ভিতরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কালকে রাতের বেলায় ঢুকেছিলাম বলে ভিডিও করিনি, তো তার জন্য এখন ভিডিও করছি। দেখো এই যে হোটেলটা, এই রুমটায় আমি ছিলাম। এই যে দেখো ওয়েল অ্যারেঞ্জমেন্ট ছিল, খুব সুন্দর রুম ছিল। এই যে এই এই যে এখানে একটা আয়না রয়েছে, এখানে এই যে কেটেল ছিল। দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, এই যে বরফ দেখেছো, বরফ জমে আছে, বর্ষাতে বরফ। দেখো এই যে কাঞ্চনজঙ্ঘার পিক, এই যে অপোজিটে যেটা বরফের রয়েছে না, এই সময় কিন্তু বরফ দেখা খুব ভাগ্যের ব্যাপার আছে। এই যে দেখো পুরো বরফ, খুব সুন্দর ভিউ ছিল। আর এদিকটায় অতটা ভ্যালি টাইপের পাহাড়, দেখো খুব সুন্দর পাহাড়। দক্ষিণ সিকিমের রাবাংলায় আসার পরে আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল টাইটানিক ভিউ পয়েন্ট। এটি হলো সিকিমের রাবাংলা ও ফামতান এলাকার একটি সুন্দর ও শান্ত পাহাড়ের কোণ। এই স্থানটি দেখতে বিখ্যাত টাইটানিক জাহাজের সামনের অংশের মতো। এখান থেকে চারপাশে সবুজ পাহাড় ও উপত্যকার চমৎকার দৃশ্য দেখা যায়। এটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় অফবিট বা নিরিবিলি ঘোরার জায়গা। রাবাংলা বা ফামতান থেকে হেঁটে বা স্থানীয় গাড়িতে যাওয়া যায়। চারপাশের পাহাড়ি রাস্তা ধরে ছোট ট্রেকিং করা যায়। এই টাইটানিক ভিউ পয়েন্ট দেখার পরে আমার পরবর্তী গন্তব্যস্থল বা দর্শনীয় স্থান ছিল সিলভার ওয়াটারফল। এটি সিকিমের রাবাংলা ও বোরং এলাকায় একটি সুন্দর ও শান্ত প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। পাহাড়ের বুক চিরে নেমে আসা এই জলপ্রপাতের রূপ পর্যটকদের বেশ টানে। রাবাংলা বা বোরং থেকে গাড়ি ভাড়া করে সহজেই এই দর্শনীয় স্থানে পৌঁছানো যায়। এই জলপ্রপাতের কাছাকাছি ফামতাম গ্রাম, গুরাং মনাস্ট্রি এবং বরমেলি ঝুলন্ত সেতু ঘুরে দেখা যায়। এছাড়া এখান থেকে বোরং গরম জলের ঝর্ণা বা হট স্প্রিং খুব বেশি দূরে নয়। এই সিলভার ওয়াটারফলস দেখতে দেখতে এবং তার অপরূপ সৌন্দর্যের স্মৃতি মাথায় নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী দর্শনীয় স্থান দেখার জন্য। আমাদের পরবর্তী দর্শনীয় স্থানটি হল নিউ রালাং মনাস্ট্রি। এটি দক্ষিণ সিকিমের রাবাংলা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের কাগ্যু সম্প্রদায়ের একটি পবিত্র ও প্রাচীন মঠ। এখানে সুন্দর চিত্রকর্ম থাঙ্কা এবং বিশাল বুদ্ধ মূর্তি রয়েছে। প্রাচীন রালাং মঠটি 1768 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। তিব্বত থেকে ছোড়া ধানের শীষ দিয়ে এর স্থান আশীর্বাদ করা হয়েছিল। এটি সিকিমের সবচেয়ে পুরনো ও পবিত্র মঠগুলির মধ্যে একটি। এখানে বহু সুন্দর কারুকার্য কিন্তু তোমরা ভিতরে ঢুকলে দেখতে পাবে। দেখো বাইরের মন্দিরের সৌন্দর্য কিন্তু দারুণ। এখানে ভিতরে বহু মূল্যবান দেখো পেন্টিং ও থাঙ্কা সংরক্ষিত আছে। প্রতি বছর বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা ও কাগ্গেছাম মুখোশ নাচ উৎসব পালিত হয়। বার্ষিক পান লাভসল উৎসবের জমজমাট আয়োজন এখানে করা হয়ে থাকে। দেখো ভিতরের মানে কাজটা সত্যিই মনে রাখার মতো, এত দারুণ, এত সুন্দর। দারুণ দারুণ। রালাং মনাস্ট্রির এই অপরূপ
অপরূপ কারুকার্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান, রা বাংলা বুদ্ধ পার্ক। দেখো, এটা তথাগত শাল নামেও কিন্তু পরিচিত। রা বাংলা বুদ্ধ পার্ক বা তথাগত শাল, এটির ওপেনিং টাইম হলো সকাল 9টা এবং ক্লোজিং টাইম হলো সন্ধ্যে 6টা। এখানে এন্ট্রি ফি হলো পার হেড 80 টাকা, বিদেশিদের জন্য 200 টাকা, ডিফেন্সের যারা রয়েছেন লোক তাদের জন্য 50 টাকা, স্টুডেন্টদের জন্য 20 টাকা, ড্রোন, প্রি ওয়েডিং শুট ইত্যাদির জন্য চার্জ লাগে 2000 টাকা উইদাউট টিকিট। যদি ঢোকা হয়, ঢুকতে পারলে ফাইন 2000 টাকা। সিনেমাটোগ্রাফির জন্য 8000 টাকা পার ডে হিসাবে কিন্তু বুক করা যায়। দেখো কি সুন্দর বুদ্ধ পার্কের এই বুদ্ধ স্ট্যাচু। ভারতের সিকিম রাজ্যের কিন্তু রা বাংলার কাছে এটি অবস্থিত। এটি 2006 সাল থেকে 2013 সালের নির্মিত হয়েছিল এবং এটির প্রধান আকর্ষণ হিসাবে গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত বুদ্ধের 130 ফুট উচ্চ বুদ্ধ মূর্তি রয়েছে এবং পাশের যে শহরের যে সুন্দর দৃশ্য, এটাও কিন্তু মনে রাখার মতো। এগুলো সব নিয়ারেস্ট বুদ্ধ পার্ক রেসিডেন্সি। ঢুকেই তোমরা এই শায়িত বুদ্ধকে দেখতে পাবে, খুব শান্তিতে ঘুমাচ্ছে, দেখে এতটাই बहुत ভালো अच्छा है লাগবে। टेम्पल। স্থানটি বরং আমিও তো দার্জিলিং একটি কি শতাব্দী প্রাচীন তীর্থস্থান। তিব্বতী ও বৌদ্ধ ধর্মের একটি মূল মঠ রালাং মঠও কিন্তু এর কাছাকাছি ছিল, যেটা আমরা আগেই দেখে এসেছি। সিকিম সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টার মাধ্যমে নির্মিত ও স্থাপন করা এই বিখ্যাত মূর্তিটি 2013 সালের 25শে মার্চ 14তম দলাই লামা দ্বারা পবিত্র করা হয়েছিল। উদ্যানের বৌদ্ধ সার্কিটটি একটি রাজ্য সরকারের প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছিল এবং এর থেকে বেরিয়ে আসার সময় ডান দিকেই পেয়ে যাবে এই বিখ্যাত জয় শিব নন্দী মন্দির। নন্দী মহারাজকে দর্শন করে তোমরা চলে যেতে পারো এই শিব মন্দিরে প্রণাম ও পুজো দেওয়ার জন্য। খুব পুরনো এই শিব মূর্তিটি, বহুদিনের পুরনো, দেখে খুব ভালো লাগবে। একটি শিলার আকারে এই শিবলিঙ্গটি রয়েছে, খুব সুন্দর। ওম নমঃ শিবায়, তারপরে ওম নমঃ বুদ্ধ শিবায়, ওম পার্ক নমঃ শিবায়। দর্শন করার পর আমরা চলে আসলাম নামচির সেই বিখ্যাত টি গার্ডেন দেখার জন্য। এটি সিকিমের একমাত্র এবং বিশ্ববিখ্যাত চা বাগান। 1962 সালে সিকিম সরকার এটি প্রতিষ্ঠা করে। দক্ষিণ সিকিমের নামচির কাছে অবস্থিত এই বাগানটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, জৈব পদ্ধতি উৎপাদিত চা এবং চেরি ব্লসম ফুলের জন্য জনপ্রিয়। এটি দেশের অন্যতম সেরা জৈব বা অর্গানিক চা উৎপাদনকারী বাগান হিসাবে পরিচিত। এখানকার উৎপাদিত চা আন্তর্জাতিক বাজারেও খুব সমাদৃত। পাহাড়ের ঢালে ঘেরা সবুজ চা বাগান ও চারপাশের মেঘের খেলা শীতের সময়ে বাগানের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় চেরি ফুল। কাছে অবস্থিত একটি শান্ত হ্রদে 7টি পাহাড়ের চূড়ার প্রতিফলন দেখা যায়। এই সিকিম অর্গানিক টি গার্ডেন দেখার পর এবং এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল, নামচির সেই বিখ্যাত চারধাম মন্দির দেখার জন্য। অবশেষে এসে পৌঁছালাম নামচির সেই বিখ্যাত চারধাম মন্দিরে। দেখুন কত সুন্দর। ঢোকার সময় এই ফুলগুলো দেখে তো এত ভালো লাগলো যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখো, টিকিট কাউন্টারে 50 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরের এই মহাদেবের স্ট্যাচুটাকে প্রণাম করে এবং চারধামের যেই একটা
আউট গ্যালারি করে যে সেটা দেখার পর আমরা এগিয়ে চলেছি নামচির সেই চারধাম দেখার জন্য। দেখো, উপরে উঠতে উঠতেই চোখে পড়লো সেই বিখ্যাত শিব স্ট্যাচু। তারপরেই কিরেটেশ্বরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলাম। সিকিমের এই চারধাম বা সিদ্ধেশ্বর ধাম হলো ভারতের বিখ্যাত চারধামের একটি সুন্দর প্রতিরূপ। 2011 সালে ষোলফোক পাহাড়ে এটি তৈরি হয়। এখানে 108 ফুট উঁচু শিব মূর্তি এবং বদ্রীনাথ, দ্বারকা, পুরী ও রামেশ্বরমের আদলে তৈরি প্রধান মন্দিরগুলি রয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে দূরত্ব প্রায় 95 কিলোমিটার। মূল চত্বরে 108 ফুট উচ্চতার বিশাল শিব মূর্তি এবং 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিকৃতিও দেখতে পাওয়া যায়। নামচি শহর থেকে মাত্র 5 থেকে 6 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এই চারধাম দর্শন করার পর তোমাদের স্নিগ্ধ, শীতল এবং পবিত্র মন নিয়ে তোমরা দেখতে পাবে তোমাদের পরবর্তী গন্তব্যস্থল। দেখো, একটু ঘুরে দেখানোর চেষ্টা করি সেই বিখ্যাত চারধাম। দেখো, এটা দ্বারকা। এটা দ্বারকার কিন্তু মূল মন্দিরের আদলে করা হয়েছে। দেখো, ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে ভিতরে। এটা কিন্তু সেই সাই টেম্পল। দেখো, অপরূপ সৌন্দর্য, ফুলগুলো দেখে কিন্তু খুব দারুণ লাগবে, মানে দারুণ দারুণ। চারধাম দেখার পর আমরা চলে আসলাম সেই বিখ্যাত সাই টেম্পল। দেখো, ডান দিকে এই শিবের স্ট্যাচু এবং শিবলিঙ্গ দর্শন করে আমরা এবার আস্তে আস্তে এগিয়ে চললাম সাই টেম্পল দর্শন করার জন্য। সিকিমের নামচির আসানসাং এলাকায় অবস্থিত সাই মন্দির হলো শিরডি সাই বাবাকে উৎসর্গ করা একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র। 2010 সালে নির্মিত এই 2 তলা সোনালী রঙের মন্দিরটি থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দেখা যায়। চারধামের কাছেই এটি অবস্থিত। বিষ্ণুর 10 অবতারের 10টি সুন্দর ছবিও এখানে রয়েছে। ভক্তদের প্রার্থনা, ভোজন গাওয়ার জন্য এটি নির্ধারিত। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। চারধাম থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই সাই মন্দিরটি অবস্থিত। এর ভিতরের কিন্তু ফটোগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কিন্তু আমি যে সময়টাই গেছিলাম সেখানে খুব কড়াকড়ি না থাকা এবং ভিড় না থাকায় আমি সাই বাবার দর্শন এবং তার ভিডিওগ্রাফি কিছুটা করতে পেরেছি। দেখুন কি অপরূপ সুন্দর সেই সাই বাবার স্ট্যাচু। একটু ধৈর্য ধরে দেখুন, আমি দেখানোর চেষ্টা করেছি। ভিতরে ঢুকে ভিডিওগ্রাফি করে কিন্তু সেই সাই বাবার দর্শন আমার সাথে সাথে আপনাদেরকেও করানোর চেষ্টা করেছি। দেখাচ্ছি। এটা তারপর আমরা এসে পৌঁছাই জোরথাং স্ট্যান্ডে এবং সেখান থেকে শিলিগুড়ির টিকিট কেটে শেয়ারিং কারে পৌঁছে যায় শিলিগুড়ি চেকপোস্ট। একটি কথা মনে রাখার মতো, সেটা হলো এই শিলিগুড়ি যাওয়ার জোরথাং থেকে লাস্ট কিন্তু শেয়ারিং কার কিন্তু বিকেল 4টে, এবং সেটা নিয়ে আপনাকে নামাবে শিলিগুড়ি চেকপোস্ট এবং সেখান থেকে শিলিগুড়ি স্টেশন খুব কাছে, রেলওয়ে স্টেশন। কিন্তু এনজিপি অনেকটা দূরে। এনজিপিতে আমি বাই র্যাপিডো গেছিলাম মাত্র 100 টাকার বিনিময়ে, এবং আমার পদাতিক এক্সপ্রেস ছিল রাত 1:30টায়, এবং রাত 8:30টার সময় পদাতিক এক্সপ্রেস ধরে আমি ভোরবেলায় নামি বর্ধমানে। তো এই ছিল আমার সম্পূর্ণ ভ্রমণ বৃত্তান্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগে।